বাংলাদেশের অভ্যন্তরে একটি খুনকে কেন্দ্র করে এমন কিছু মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা ভারত এবং বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। অত্যন্ত সংবেদনশীল এই বিষয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করলেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি সিং চ্যাটার্জি। রিঙ্কি, অভিযোগটা ঠিক কী? হ্যাঁ, মানে মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আমাদের ফর্মার চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার, তার পরিচয়টা আগে দিইনি, তারপরে আমি আমার পরিচয় দিচ্ছি। উনি রোজ এমন এমন কিছু করে বসছেন যে আমি অভিযোগ কতগুলো লিখবো আর কতগুলো করব নিজেই বুঝে উঠতে পারছি না। তবে 2 তারিখে রানী রাসমণি সরণিতে উনি একটা প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে থেকে উনি মন্ত্রকের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করেছেন। উনি দেশের অভ্যন্তরীণ ম্যাটারকে এমনভাবে বিশ্ব দরবারে তুলে দিয়েছেন যেটা একটা সাংবিধানিক পদের মুখ্যমন্ত্রীকে কোনোভাবেই শোভা দেয় না। সবচেয়ে বড় অভিযোগ এখানে রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী মানে কি? রাষ্ট্রদ্রোহী মানে হচ্ছে উনি যখন একটা সাংবিধানিক একটা পদে ছিলেন তখন ওনার সাথে পলিটিক্যাল কনফিডেন্সিয়াল যেটা ডিসকোর্স হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে, সেই ক্লাসিফাইড ওনাদের সাথে যেটা ডিসকোর্স হয়েছে সেটাকে উনি পাবলিক ডোমিনে এনে দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রককে প্রশ্ন মুখে দাঁড় করিয়ে দিতে পারে না, এটা বলে যে বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ভারতে সংগঠিতভাবে করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। তার মানে উনি কি বোঝাতে চাইছেন? উনি বিশ্ব দরবারে ভারতের সার্বভৌমত্ব, ভারতের যে ভারতবর্ষর যে নিরাপত্তা সেগুলোকে একদম পদধলিত করে দিলেন। উনি একটা কোশ্চেন মার্ক করে দিলেন বিশ্ব দরবারে, ভারত সরকারকে একদম ছোট করে দিলেন। শুধু তাই না, সবচেয়ে বড় উনি যেটা করেছেন, বাংলাদেশে বসবাস করি আমাদের হিন্দু ভাই বোন, তাদের জীবনকে উনি অসুরক্ষিত করে দিলেন, নিরাপত্তাহীনতায় ফেলে দিলেন। দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের সাথে সংঘাত করলেন, দাঙ্গায়। এই যে ওসমান হাদির কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন, কিন্তু বাংলাদেশে এই ওসমান হাদির যে ভাই বা পরিবার, তারা কিন্তু বলছে বাংলাদেশের লোকেরাই তাকে খুন করেছিল। তাহলে মমতা এই মন্তব্য করতে গেলেন কেন? দেখুন, এক তো বাংলাদেশের রাজনৈতিক হত্যাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সংগঠিত হত্যা বলা একটা নিজের কাছেই নিজে একটা কোশ্চেন, যে তিনি আদৌ মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি কোনো পার্টির ক্যাডার ছিলেন, কোনো জিহাদি উস্কানিমূলক প্রভোকেশন করা কোনো মহিলা নেত্রী ছিলেন। ওনার একটা সাংবিধানিক পদের একটা গরিমা থাকা উচিত। পলিটিক্যাল ডমিনে উনি কখনো কনস্টিটিউশনাল ওথ ব্রিজ কে ভায়োলেট করতে পারেন না। তাছাড়াও যখন আপনি একটা সংবিধানের পদে থাকবেন, আপনি শপথ বাক্য পাঠ করবেন, সেকশন 453 তাতে ক্লিয়ারলি বলা হয়েছে সেই সময় আপনার যা পলিটিক্যাল কনফিডেন্সিয়াল ডিসকোর্স হবে সেটা আফটার আপনি কোথাও এটাকে এই সিক্রেটটাকে আনতে পারেন না। যদি এটা হয়েও থাকতো তাও উনি আনতে পারতেন না। দ্বিতীয় কথা, এটা তো হয়নি, এটা একটা পলিটিক্যাল হত্যা। হাদি খুব ভালো মানুষ ছিলেন হাদির সম্বন্ধে ওই দেশে প্রচুর কমপ্লেন আছে। দেখুন, হাদি জিহাদি হোক আর একজন ভদ্রলোক হোক, সেটা প্রতিবেশী রাষ্ট্রের অন্দরুনি মামলা, অভ্যন্তরীণ ম্যাটার। উনি ওনার ধর্ণা মঞ্চে সেই জিনিসটাকে উস্কে দিয়ে দুটো শান্তশিষ্ট রাষ্ট্রকে একে অপরের প্রতি সংঘাত করা, ওই দেশের হিন্দুদের নিরাপত্তাকে অসুরক্ষিত করে দেওয়া, নিজের দেশকে বিশ্ব দরবারে ছোট করা, শুধু তাই না, দেশের অভ্যন্তরীণ ম্যাটারকে প্রভোগ করে অন্য দেশের কাছে ভারতবর্ষের নিরাপত্তাকে অসুরক্ষিত করা, ভারতবর্ষের ওপর কোশ্চেন মার্ক করা, ভারতবর্ষের সাথে সংঘাতে এনে দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সামিল। 152 বিএনএসএ এটা একদম রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। উনি উস্কানি প্রভোকেশন 192 196-এ পড়ে। তাছাড়া উনার মন্তব্য আপনি খুব ভালো করে দেখবেন, উনি দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য সংস্থা, কেন্দ্রীয় সংস্থা যেমন নির্বাচন কমিশন, তাকে অ্যাটাক করতে করতে পাবলিক ডমিনে উনি চলে আসলেন স্বরাষ্ট্র মন্ত্রককে অ্যাটাক করতে, তাও এমন একটা টপিক নিয়ে যেটা বলার এখতিয়ার অধিকার তার কোনো কিছুই নেই।
প্রতিবেশী দেশকে উল্লেখ করে বললেন যে আমি কিন্তু সব জানি, আমি তথ্য ভাণ্ডার, আমি সংগ্রহ ভাণ্ডার, আমার কাছে সব খবর আছে। বলবো কি, উনি ধমকি দিচ্ছেন যে আমি বলে দিলেই হবে। উনাকে আমরা কৌশলে কি কোথাও বাংলাদেশের মৌলবাদীদের উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি ওই রাস্তায় আসছিলাম কথাটা বলতে, যে উনি যে বারবার ধমকি দিচ্ছিলেন বলবো 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 কি, আমার কাছে কে ফোন এসেছিল, উনি বলা আর কি বাকি রেখেছেন? উনি তো সবই বলে দিয়েছেন, মিথ্যা সত্যি জল দুধ মিশিয়ে বলেছেন। কিন্তু উনার এখতিয়ারের মধ্যে পড়ে কি, উনার জানা উচিত উনি কোন পদে ছিলেন, এখন উনি কোন পদে আছেন। দেশ সর্বোপরি, দল নয়, দেশের শান্তি সুরক্ষা, দেশের সম্মান সর্বোপরি। উনি যদি এই পদে থেকে এটা ডেকোরাম মেনটেন করতে না পারেন, তাহলে আমার একটাই কথা বলার আছে, যে বিএনএসের কিছু ধারা আমি আপনাকে বলছি। এক তো রাষ্ট্রদ্রোহের ধারা বললামই 152, তারপরে বললাম 192, মানে মূলক উস্কানি, ইউএপিএ এক তো লাগবেই, রাষ্ট্রদ্রোহী মানেই তাই। তারপরে 196, এরপরেও আছে, সেটা হলো হিন্দুদের নিরাপত্তা অসুরক্ষিত করা, দুটো রাষ্ট্রের মধ্যে সংঘাত তৈরি করা, ওই দেশের মৌলবাদীদের হাতে অস্ত্র তুলে দেওয়া। এক প্রকার অস্ত্রই তো, যে দেখ তোদের ওখানকার হাদিকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রক খুন করেছে, আমি সবটা জানি, আমি বলতে পারিনি, এখন বলছি, কিন্তু বলবো না করেও বলছি, বুঝে নে ভারত সরকারেই। তার মানে আপনি ভারতে বসবাস করেন না, আপনি মৌলবাদী জিহাদি কট্টরবাদীদের দেখছেন বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা করছে। তার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আন্দোলনী ম্যাটারে আমরা ঢুকতে পারবো না বলে, ওদেরকে এই নৃশংসতা আমরা আটকাতে পারবো না বলে, আমরা দ্বিতীয় উপায় কি করেছি, সিএ দিয়ে কিছু হিন্দুদের সুরক্ষা করতে আমরা সেই একটা দ্বিতীয় বিকল্প রাস্তা বের করেছি। আপনি সেই জায়গাটাও বন্ধ করে দিলেন। আপনি এখন ওই দেশে যারা সনাতনীরা আছে, মৌলবাদী কট্টর মৌলবাদীরা কি বলবে, একটা হাদির বদলে 10টা হিন্দুকে নেব, নিতেই পারে। আপনি তো উস্কে দিলেন। আপনার এই সব মানে কি বলবো, এই সব নাশকতামূলক মন্তব্যের জন্য আজকে আমি এফআইআর করেছি আপনার উপরে 153A, 153A, তাছাড়া 191, 92, 196, 352, 353 ইউএপিএ অ্যাক্ট লাগবে। যদি আমি যেই থানায় এফআইআর করেছি, মানে অভিযোগ করেছি সাইবার ক্রাইমে, উনি আমাকে আইসি বলছিলেন, ম্যাডাম এর আগে আপনি মমতা ব্যানার্জি ম্যাডামের নামে এফআইআর করেছিলেন, মানে তখন আমাকে ডিজিপি ফোন করেছিল, ডিজিপি বলছিল কেন তুমি নিতে গেলে, আমার তো চাকরিটা এবার চলে যাবে। তখন আমি বলেছি যে আপনি চাকরি কার আন্ডারে করেন, আপনি পাবলিক সার্ভেন্ট, আপনি ডিজিপির আন্ডারে করেন না। আর এখন আপনার কি মনে হয় আপনি এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানে ফরমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার অধীনে কাজ করেন? আপনি এখন আমাদের পুলিশ মন্ত্রী আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী জি, আর তিনি বলেছেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে প্রশাসনকে ডিউটি নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এবং সেই জায়গা থেকে আপনিও সুনাগরিক হিসেবে মমতার বিরুদ্ধে এই অভিযোগটা এনেছেন, তাই তো? শুধু সুনাগরিক হিসাবে না, একজন সনাতনী হিন্দু হিসেবে আমার সনাতনী ভাইদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, যে উনি যেটা বলেছেন, উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি বলা চলে। উনি নিজের হারটা মেনে নেননি, উনাকে মানে বহিষ্কৃত করতে হয়েছে। উনি খুব মানসিক টর্চারে আছেন, উনি এটা মেনে নিতে পারছেন না, দীর্ঘ 15 বছর আধিপত্য। তাই উনি সেই পথকে ফিরে পাওয়ার জন্য কৌশলে উনি দেশকেও মানে হেড ডাউন করার জন্য, দেশে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে উনি যা তা বলে যাচ্ছেন। আর আমি একজন আইনজীবী হিসেবেও আইনের সমস্ত গ্যাপগুলো বুঝি, সাথে আইনের সমস্ত ধারাগুলো বুঝি, যে এই সব মন্তব্য আপনি আর আমি যদি করতাম সাধারণ পাবলিক হিসেবে, আমাদের ওপর ঠিক কোন ধারা লাগতো। এই সব মন্তব্য যদি কোনো একটা সাধারণ লোক করে, সে আর জীবনে বেরোতে পারবে না। কিন্তু যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি এইসব মন্তব্য করেছে, উনি কি আইনের ঊর্ধ্বে? নিশ্চয়ই না। সমস্ত ধারাগুলো উনাকে রাষ্ট্রদ্রোহের, আপনি হাইকোর্টেও যাবেন এটা? অবশ্যই, আর রাষ্ট্রদ্রোহের অভিযোগে উনাকে এখনই অ্যারেস্ট করা উচিত। আমাদের আইসি সম্রাট বাবু সাইবার থানার, উনি কালকে আমাকে বলছিলেন এটা 0 এফআইআর করব, সেই জিনিসটা পয়েন্টটা আপনারা তুলে ধরুন। দেখুন, আগের সরকার ছিল আমরা থানা থেকে ফিরে আসতাম, কারণ আগের সরকার আমাদের হেল্প করতো না, সঠিকভাবে তদন্ত করতো না। এখনকার সরকার বলেছে রূপ রং ধর্ম কালার দেখবেন না, আপনার নিরপেক্ষ হয়ে এফআইআর নেবেন আর তদন্ত করবেন। উনি সেখানে আমাকে কি করে বলেন যে এটা 0 এফআইআর হবে, এটা কলকাতায় করুন। উনি আমাকে আধা ঘন্টা বসিয়ে মানে আমাকে বাহানা দিচ্ছিলেন। তখন আমি বলেছি তাহলে আপনি আমাকে লাইভে বলে দিন আপনি নিতে পারবেন না, আমি দেখছি কি করা যায়। তখন উনি বললেন আমি রিসিভ করছি তো, না করছি, কিন্তু দেখুন আরও কয়েকজনকে দিয়ে এফআইআর করান, তাহলে আমার উপর চাপটা কম আসবে। বলছি আপনার উপরে আপনি এফআইআর না নিলে, জিডি রিসিভ না করলে, এটাকে এফআইআরে কনভার্ট না করলে, সেকশনগুলো দেখে নিন, বিএনএস বই পড়ুন। উনি বিএনএস বই খুললেন, আপনি দেখুন, আমি একটাও কি মানে আমার কোনো তো ওনার সাথে রাজনৈতিক শত্রুতা নেই, আপনি দেখে নিন, দেখে আপনি এফআইআরটা কনভার্ট করুন। তখন উনি আমাকে বললেন
যে ঠিক আছে আমি দেখছি বলে রিসিভ করালেন। আর একটা কথা বলি, আমি 8 তারিখে কোর্ট খুলবে, হাইকোর্ট, আমি ওনাকে ইমিডিয়েটলি রাষ্ট্রদ্রোহীর অভিযোগে গ্রেপ্তার করার জন্য আমি হাইকোর্টে অ্যাপিল করব। শুধু তাই না, আজকে এসপি অফিস আর আজকে কমিশনারেটে আমি এর একটা কপি দেবো, আর কালীঘাট ওসি আর ডিজিপিকে আমি কালকেই মেল করে দিয়েছি।